সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ উচ্চতর গণিত প্রথম পত্রের যে 3-এর 2 নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো 3-এর এটা ভিডিও নাম্বার 2, ঠিক আছে। আমরা এখন এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আমরা প্রথম অঙ্কগুলোতে চলে যাই। প্রথম অঙ্কটা লিখছে, প্রমাণ করো যে p(p-2), p+3p, p+2, p+2 বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল p বর্জিত হবে। মানে তোমাকে এখন এই অঙ্কটার অ্যান্সার বের করতে হবে। সেই অ্যান্সারে কি আসবে না, p আসবে না, মানে একটা অন্য কিছু আসবে, সংখ্যা আসবে হয়তো, কিন্তু কি বর্জিত হবে? p বর্জিত হবে। তাহলে আমাদের এখন ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। যারা ক্ষেত্রফল নির্ণয় ঠিকমতো পারো না তারা আমার প্রথম ভিডিওটা, এই অধ্যায়ের প্রথম ভিডিওটা দেখে আসবা 3-এর, সেটা থেকে একটু মনোযোগ দিয়ে আসলে তোমরা অনেকগুলো কথা বুঝতে পারবা। তবুও আমি এখানে বুঝাবো, কিন্তু ওই ভিডিওটা একটু দেখে আইসো। এখানে দেখো একটা জিনিস, দেখো এই যে মানগুলা দেওয়া আছে, তিনটার মানের মধ্যে, মানে তিনটা স্থানাঙ্কের মানের মধ্যে অজ্ঞাত রাশি দিয়ে রাখছে পি পি পি। তো আমরা বলছিলাম যদি অজ্ঞাত রাশি দেওয়া থাকে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের নিয়ম 2 ব্যবহার করব, কারণ আমাদের নিয়ম 2, অজ্ঞাত রাশি থাকলে সেই নিয়ম 2টা সুবিধাজনক, কারণ এটা দিয়ে অঙ্কটা তাড়াতাড়ি করা যায়। তো প্রথমে আসি, তাহলে চলো আমরা নিয়ম 2 অ্যাপ্লাই করি। নিয়ম 2 কি বলছিল? আমরা প্রথমে শীর্ষবিন্দু 3টা লিখলাম, যে এবার আসে হাফ। আমরা বিন্দুগুলো বসাবো, এটা x1, এটা y1। আমরা যদি বিন্দুগুলোর দিকে একটু চিন্তা করি, যে ফ্যানে মেট্রো কলমটা নিলাম, যে এই মানটা একটু যদি তাকাই, এটা হলো x1 y1, x2 আর কি 2 y2, x3 আর কি 3 y3। তাহলে আমাদের নিয়ম অনুসারে সূত্রটা এরকম ছিল, যে হাফ x1 x2 x3 y1 y2 y3 1 1 1, এগুলো আমরা বসাবো। তাহলে আমরা সেই অনুপাতে আমরা যখন বসাইছি তখন আমাদের এখানে চলে আসছে যে মানগুলো যখন আমরা বসাইছি, তখন আমরা একটু যদি মনোযোগ দিই, এই যে মানগুলো বসাইছে x1 p, x2 p+3, x3 p+2, y1 হলো p-2, আর y2 হলো শুধু p, আর y3 হলো p+2, আর এখানে 3টা 1 সূত্র। তারপর আমাদের যে বলছিলাম অজ্ঞাত রাশিতে আমরা একটা থেকে আরেকটা বিয়োগ দিব, মানে এই সারিটা থেকে এই সারিকে বিয়োগ দেব। কেন বিয়োগ দিব? কারণ এখানে 1 থেকে 1 বিয়োগ দিলে তাহলে এখানে একটা কি চলে আসবে? 0 চলে আসবে, ঠিক আছে। কারণ মান নির্ণয়ের জন্য আমাদের তাহলে সুবিধা হবে। আবার এই সারিটা থেকে, মানে সারি 2 নাম্বারটা থেকে আবার কয় নাম্বারটা বিয়োগ দিব? 3 নাম্বারটা বিয়োগ দিব। তাহলে এখানে একটা কি চলে আসবে? এখানে একটা 0 চলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা যখন এটা করব, 0 আসলে আমাদের জন্য সুবিধা কি হবে? আমরা এই 0 বরাবর, এই কলাম বরাবর ধরে আমরা মান নির্ণয় করব। যখন মান নির্ণয় যে কোনো কলাম, যে কোনো সারি ধরে করা যায় তোমার সুবিধার্থে, তাহলে আমরা এই সুবিধাটা এখান থেকে নিব। কারণ এখান থেকে নিলে এই 0 আর 0-র অঙ্কটা করা লাগবে না, শুধু কাকে কাজ করতে হবে? 1কে ধরে কলাম বাদ কলাম বাদ সারি বাদ দিয়ে এই 4টা মান শুধু থাকবে, সেটা বসায় দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো চলো আমরা এখন কি করছি, সূত্র লিখছি, যে r1 মানে মিনিংস করে নতুন r1, মানে নতুন প্রথম সারিটা হবে, এটা শুধু r1 মিনিংস করে। আর r1 মানে মিনিংস করে যে কিছু একটা কাজ করে নতুন করে অ্যান্সার কিছু একটা আসছে, যে r1 ইজ ইকুয়াল টু r1 থেকে r2 বাদ যাবে, মানে আগে যে r1 ছিল সেটা থেকে কাকে বাদ দিব? r2 বাদ দিব। তাহলে আসো r1 থেকে r2 বাদ দিলে কি আসে? এটা বিয়োগ এটা, p বিয়োগ হলো p বিয়োগ 3, কারণ মাইনাসের সময় পরবর্তী চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। তাহলে সেখানে p -3, তাহলে কি অ্যান্সার আসে? ওই p কাটা থাকে কে? -3। আবার এটা বিয়োগ এটা, phi-2 -p, তাহলে p-2 -p, p কাটা থাকে কি এখানে? -2, আর 1 বিয়োগ 1 কত? 0। এটা হলো এটা সূত্র গেল r1 ইজ ইকুয়াল টু r1 মাইনাস কি 2 r2, ঠিক আছে। এরপর আসি পরেরটা, আমরা দেখি যে পরে আবার এই যে p+3 থেকে কাকে বাদ যাবে? p+2, তার মানে এই হলো p+3 বিয়োগ p বিয়োগ 2, কারণ আমরা জানি মাইনাসের ক্ষেত্রে পরবর্তী চিহ্নটা কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। তাহলে p কাটা 3 বিয়োগ 2 কত থাকে? 1, তাহলে আমরা সেটা লিখলাম 1। এবার আবার এটা বিয়োগ এটা, মানে p মাইনাস p আবার কি 2 -2, তাহলে p কাটা এখানে কে থাকে? -2টা থাকে, আর 1 - 1 কত? 0। আর এটাকে কোনো কাজ করা হয়নি, p+2 যেভাবে আছে এভাবে আছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। এবার আমরা কাকে ধরে অঙ্কটা করব? এই 1কে ধরে, কারণ এই 0কে ধরে ধরে কাজ করার দরকার নাই, কারণ এই দুইটার ক্ষেত্রে অ্যান্সার এমনিতে 0 আসবে। তাহলে আমরা লিখবো হাফ, 1কে ধরে যদি আমরা বাদ দিই, কলাম বাদ, এই কলামটা বাদ, এই সারি বাদ, থাকবে কি? এই 4টা মান, -3 -2 1 আর কি -2। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কি আসবে? হাফ জায়গায় থাকুক, এই কর্নার যখন গুণ দিব তখন আসবে 6, 3 2 6 -1 প্লাস, তারপর সূত্র একটা মাইনাস, এই কর্নার গুণ দিলে আসবে -2 মাইনাস হবে
প্লাস 2 6 আর 2 কত 8, 8 টো যখন 2 দিয়ে ভাগ দেবে অ্যান্সার আসবে কত 4। দেখো অঙ্কটাতে পি এগুলার নাম ছিল, কিন্তু সেখানে অ্যান্সার আসছে কত 4। মানে এখানে পি কে আসছে, পি কিন্তু আসে নাই, পি আসে নাই। তার মানে বলা যায় যে উত্তরটা একটা কি পি বর্জিত, উত্তরটা একটা কি পি বর্জিত। দেখো আমি সেখানে করছি ওই যখন হাফকে ধরে সেটা ওই দুইটাকে বাদ দিয়ে দিছি, ওয়ানকে ধরে কলাম বাদ সারি বাদ দিয়ে, কলাম বাদ আর কি বাদ সারি বাদ দিয়ে যে মানগুলো থাকে সেটা লিখছি, লিখে অ্যান্সার আসছে কত 4, যা কি বর্জিত পি বর্জিত। ঠিক আছে, এবার আসো পরের অঙ্কটা দেখি আমরা একটু। পরের অঙ্কটার দিকে আমরা যদি লিখছে দুইটি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে দিছে, এই একটা ত্রিভুজের শীর্ষবিন্দু 3টা, এই একটা ত্রিভুজের শীর্ষ। দেখাও যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তার মানে এটারও ক্ষেত্রফল বের করতে হবে, এটারও ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে, তো এখানে কোনো অজ্ঞাত রাশি নাই, তাহলে তুমি নর্মাল যেভাবে মান নির্ণয় করে যেভাবে বা ওই নিয়মটা করলে হবে। তারপর বলছে উভয়েরই আবার ভরকেন্দ্র একই। তো ভরকেন্দ্রের এই প্রশ্নটা আগের অধ্যায়ের মূলত। ভরকেন্দ্র নির্ণয় সূত্র কি, x1 প্লাস x2 প্লাস কি x3 বাই কত 3, আবার y1 প্লাস y2 প্লাস কি y3 বাই কত 3। এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের কি কেন্দ্র বের হয়ে যাবে, ভরকেন্দ্র, মানে x1 y1 x2 কি 2 y2 x3 আর কি 3 মান দেওয়া আছে, সব মানগুলাই সুন্দর করে এখানে দেওয়া আছে, এখানেও দেওয়া আছে x1 y1 x2 y2 আর x3 আর কি 3 y3। আমরা বর্গকেন্দ্রগুলা বের করতে পারি। এবার আসি প্রথমে ক্ষেত্রফলের কথা আসি। তো ক্ষেত্রফলটা আমরা বলছি যে অজ্ঞাত রাশি থাকলে আমরা দ্বিতীয় নিয়ম করব, অথবা সমস্যা নেই প্রথম নিয়ম দ্বিতীয় যে নিয়ম করবো সেটাই হবে, সমস্যা নেই। তো আমরা লিখছি সে মনে করি শীর্ষ 3টে নাম দিয়ে দিছি এ বি সি, প্রথম 3টার নাম দিছি এ বি সি, আর পরের 3টার নাম দিছি ডি ই এফ। প্রথমে তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করবো নিয়ম অনুসারে হাফ x1 x2 x3 y1 y2 y3। এটা হলো x1, এ হলো x2, প্রথমে 3 তারপরে 0 তারপর কত 1, তারপর হলো y1 এ y2 y3 মানে 0 7 1 0 7 1, আর এই 3টা মান তো নির্দিষ্ট। এবার এই 3কে ধরে কলাম বাদ সারি বাদ থাকে কি 7 1 1 1। ঠিক আছে, এটা আমি আগে বুঝেছি, সেই অনুপাতে আমরা যদি আবার একটু তোমাদের আরেকবার দেখাই, 3কে ধরে কলাম বাদ সারি বাদ, তাহলে 3কে ধরে কলাম হইলো এটা, সারি হইলো এটা, থাকে কি থাকে 7 1 আর 1 1। ঠিক আছে, তারপরে মাইনাস চিহ্ন, 0কে ধরে কলাম বাদ এই কলাম বাদ আর এই সারি বাদ, মানে 0 7 1 বাদ আর 3 0 কলাম বাদ যাবে, মানে 0 বরাবর কলাম বাদ যাবে আর সারি বাদ যাবে, থাকবে কি 0 1 1 1 0 1 1 1। তারপরে এটা নিচে হবে এটা। আচ্ছা, এরপরে আবার কি প্লাস 1কে ধরে আবার কলাম বাদ সারি বাদ, এই কলাম বাদ এই সারি বাদ থাকে 0 7 1 1 0 7 1 1। এবার আমাদের যে নিয়মটা হাফ এই 3 লিখলাম, এই কর্নার গুণ হবে 7 1 7, তারপর সূত্রে মাইনাস 1 1 1। ঠিক আছে, মাইনাস এটা 0 দিয়ে তো এটা 0 হয়ে যাবে, আমি আর লিখলাম না। এখানে 1 কলাম এই কর্নার গুণ হবে 0 আর 1 গুণ দিলে 0 আর মাইনাস কত 7। ঠিক আছে, তাহলে এখান থেকে কাজ করলে আসবে 7 থেকে 1 গেলে কত 6 3 6 কত 18, আর এখানে মাইনাস সরি প্লাস প্লাস ছিল, আর এখানে কি 7 মাইনাস 7, তাহলে হবে কি 7 মাইনাস 7, তাহলে 18 বিয়োগ মাইনাস 7 কত 11, আর 11 2 দিয়ে ভাগ দিলে সেখানে আসবে 5.5। ঠিক আছে, 5 কত 5। তাহলে আমাদের অ্যান্সারটা আমরা এইভাবে রাখছি 11 বাই কত 2। ঠিক সেম ভাবে আবার কার ক্ষেত্রফল বের করবো, ডি ই এফ এর ক্ষেত্রফল একইভাবে 13 ধরে কলাম বাদ সারি বাদ, 3 ধরে 3 এর আগে মাইনাস দিব, কলাম বাদ সারি বাদ, 1কে ধরে কলাম বাদ সারি বাদ। সেখানেও অ্যান্সার দেখতে পাচ্ছি, আমরা যখন ক্যালকুলেশন করব সেখানে আসবে 11 বাই কত 2, 11 বাই কত 2 আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি তাদের ক্ষেত্রফলটা কি আসতেছে, সমান আসতেছে। তো আমাদের বলছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এটা প্রমাণ করতে। তারপর আবার কি প্রমাণ করতে, বরকেন্দ্রকে। তো বরকেন্দ্র নির্ণয় সূত্র আমরা জানি যে ত্রিভুজ এবিসির বরকেন্দ্র স্থানাঙ্ক x1 প্লাস x2 প্লাস x3 y1 প্লাস y2 প্লাস কি y3, মান বাই হলো কত 3/3। ক্যালকুলেশন করলে অ্যান্সারটা বের হয়ে যাবে, কারণ আমরা তো জানি এই মানটা x1 y1 x2 কি 2 y2 x3 কি 3 y3, সেই অনুপাতে বসানো হয়েছে। ঠিক সেম ভাবে আবার এটারও কি বের করতে হবে, বরকেন্দ্র বের করতে হবে। আমরা সেটার নাম দিয়েছিলাম ডিএফ, ত্রিভুজ ডিএফ এর বরকেন্দ্র স্থানাঙ্ক একইভাবে x1 x2 x3 y1 y2 কি 3 y3, সেখানে আমরা বসা দিচ্ছি। সেখানে আমাদের ক্যালকুলেশনে দেখতে পাচ্ছি বরকেন্দ্রটাও কি আসতেছে সমান আসতেছে, তার মানে আমার প্রমাণটা হয়ে গেছে ত্রিভুজের ক্ষেত্রফলের সমান এবং তাদের বরকেন্দ্র সমান থাকবে। ঠিক আছে, তো বরকেন্দ্র নির্ণয় সূত্র কি x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 y1 প্লাস y2 প্লাস কি
y3 বাই কত 3, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। তারপরে যদি না বুঝে থাকো আমাকে একটু জানাবা। এখানে 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্কটা বলছে 3,90 ডিগ্রি 3,3। আমরা জানি এভাবে যদি থাকে এদেরকে বলা হয় ফোলা স্থানাঙ্ক। প্রথম অধ্যায়ের অঙ্ক, যারা ভিডিওগুলো দেখো নাই সেখান থেকে দেখে আসবা। ফোলা স্থানাঙ্ক, ফোলা স্থানাঙ্কর ক্ষেত্রে বিন্দু দুইটি মূল বিন্দুর সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে, এখানে দুইটা বিন্দু দিছে, তবে সেটা কোন হিসাবে দিছে? ফোলা স্থানাঙ্ক। আমাকে সেটাকে কনভার্ট করতে হবে কি স্থানাঙ্কে? কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে আমাদের সেখানে দেওয়া আছে, প্রথম মানটা দেওয়া আছে 3,90, তার মানে এটা হলো আর এর মান, আর এটা হলো কিসের মান? থিটার মান। তাহলে আমরা জানি এক্স, আমাকে বের করতে হবে কার্তেশীয় স্থানাঙ্ক, আর কার্তেশীয় স্থানাঙ্ক জানি এক্স আর কি ওয়াই। তার মানে এক্স ইকুয়াল টু হবে আর কস থিটা সূত্র, এটার মধ্যে আমরা যদি মান বসাতে তাহলে এক্স এর মান বেরোবে, ওয়াই ইজ ইকুয়াল টু কি? আর সাইন থিটা সূত্র। আমরা যদি এই দুইটা মান আর এর মান আর সাইন থিটা থিটা মানটা বসা দিই তাহলে এক্স আর কার মান বেরোবে? ওয়াই এর মান। আমরা এটারও এক্স আর ওয়াই বের করব, এটারও এক্স আর ওয়াই বের করব, আর মূল বিন্দু আরেকটা তো কি 0 0। পরে আমরা এই বিন্দু এই বিন্দুটা, এই বিন্দুটা আর এই বিন্দুটার আবার কি নির্ণয় করব? ক্ষেত্রফল নির্ণয় করব আগের নিয়মে। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি এতের কার্তেশীয় স্থানাঙ্ক বের করা হয়েছে 3 cos 90 ডিগ্রি, ওই যে সূত্র কি আর cos থিটা। তাহলে আর হইল কত 3, আর cos কত ডিগ্রি 90 ডিগ্রি, আবার সেটাকে তো সূত্র কি আর sin থিটা, আর হইল 3 sin কি থিটা, সেখানে আসছে এটা। আবার বি বিন্দুর ক্ষেত্রে বি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক বের করা হয়েছে। পরে আমাদের যে নরমাল নিয়ম ত্রিভুজ ওএবি এর ক্ষেত্রফল বের করছে হাফ, এটাও 0 এটাও 0। তাহলে এটা বরাবর অঙ্ক করার দরকার না, অথবা চাইলে এই বরাবর করা যাবে, যে কোনো একটা ভাবে করা যায়। তো এটা বরাবর করা হয়েছে, ওয়ানকে ধরে কলাম বাদ সারিবাদ, তাহলে থাকে কি 0 3 আর এটা। তো না এইভাবে কর্নার কর্নারে যখন গুণ দেওয়া হয়েছে তখন সেই অ্যান্সারটা চলে আসছে বর্গাকারে। যেহেতু ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না, সুতরাং এখানে অ্যান্সারটা কি বেরিয়েছে? মাইনাস। আমরা জানি ক্ষেত্রফল কখনো কি হয় না? ঋণাত্মক হয় না, তাই পরের লাইনে কি এখানে আবার গ্রহণযোগ্য নয় এটা বললে হবে না, কারণ এখানে ক্ষেত্রফলের একটা অ্যান্সার বের হবে। তার মানে আমরা পরবর্তীতে লিখবো, সুতরাং নির্ণয় ক্ষেত্রফল মাইনাসটা বাদ দিয়ে শুধু অ্যান্সারটাকে লিখবো, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। তারপরে যদি না বুঝো আমাকে একটু জানাবা। ধন্যবাদ সবাই।